এটা খুবই আনন্দের বিষয় যে একই মঞ্চে সৌরভ ভাই আছেন, হয়তো আবুল কালাম ফজলুল হক আছেন, নবযুগের আমাদের চিন্তা নেতা তাহমিদ জামি আছেন, আপনারা তাকে অনেকে চেনেন না, আর মঞ্জুর ভাইয়ের সাথে আজকে দেখা হলো। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই আজকে যে এখানে সেমিনার আছে, এই কথাটা আমি আমার এক বন্ধুকে বললাম যে আমি যাচ্ছি, আপনিও যাবেন কিনা। তিনি গতকালকে বাংলা একাডেমির যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমার সঙ্গে ছিলেন। তো তিনি আমাকে বলেন আমি যাব না, এখানে জাতীয় কবিতা পরিষদ একটা মৃত প্রতিষ্ঠান। উনি বলেন এইখানে জেনারেল এরশাদের শাসনের সময় তার বিরুদ্ধে একটা সময়ের প্রয়োজনে এটা সৃষ্টি হয়েছিল। উনি খুব সংক্ষেপে একটা বিমূর্ত ধারণা আমাকে দিলেন। সেটা কি, এরশাদ সাহেব এশীয় কবিতা উৎসব করছিলেন, তখন তাকে প্রতিরোধ করার জন্য রাস্তায় জাতীয় কবিতা পরিষদ গড়ে উঠেছিল। সেখানে কবি শামসুর রহমান এবং অন্যান্য নেতৃস্থানীয় কবিরা ছিলেন। আর এরশাদ সাহেবের সঙ্গে আপনাদের বহু প্রশংসিত কবি আল মাহমুদ সাহেব ছিলেন, ফজল শাহাবুদ্দিন, সৈয়দ আলী হাসান ছিলেন। ওই পরিপ্রেক্ষিতে এটা গড়ে ওঠে। তারপরে একটা অভ্যুত্থান হয়, কবিতার পরিষদের মধ্যে অভ্যুত্থান হয়। তো সেখান থেকে নতুন দল গায়ের জোরে ক্ষমতা দখল করে 2024 সনের আন্দোলনে তাদের ক্ষমতা চ্যুতি ঘটেছে এবং আবার কবিতা পরিষদ পুনরুজ্জীবন করার চেষ্টা মোহন রায়হান এবং তার বন্ধুরা করছে। এই হচ্ছে, কিন্তু বলছে এই মৃত লাশ আর টেনে নিয়ে কত দূর। তাহলে মৃত লাশ বললেন কেন? বলে আপনি ওখানে যান, শোনেন, ওখানে শোনার মতো কোনো কবিতা লেখা হয়? আমি তো অবাক হয়ে গেলাম। আয়সা তো আমিও কবিতা শোনার জন্য বসলাম, শোনার মতো কবিতা কি? তো কবিতা কি, এই কথাটা তাকে জিজ্ঞেস করলাম। উনি পুরনো কবিতা আবৃত্তি করে আমাকে বললেন, পোয়েট্রি ইজ মেমোরেবল স্পিচ। যে কথা একবার শোনার পর মুখস্থ করতে হয় না, আপনা আপনি মুখস্থ হয়ে যায়, সেটা হচ্ছে কবিতা। আমি বললাম সেটা তো প্রবাদ বাক্য, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, নাই মামার চেয়ে কানা মামা ভালো, এগুলি কি কবিতা? এগুলো তো প্রবাদ। বিষ্ণুদেব একবার বলেছিলেন সংবাদ মূলত কাব্য। তো কবিতার মধ্যে আমরা একই সাথে দুটো জিনিস চাই। সংবাদ মানে যা নতুন, সম্যক বাদ, বাদ মানে কথা, বাদকে বাদ, বাংলা উচ্চারণ দোষ, এটা দ হয়ে যায় তো। সম্যক কথা, নতুন কথা। কবিতাকে একই সাথে নতুন হতে হবে এবং চিরস্মরণীয় হতে হবে। এই কঠিন দুই শর্ত পুলসেরাতের মতো, একদিকে বেহেশত আরেকদিকে দুজক। আপনাকে একই সাথে বেহেশতেও যেতে হবে, দুজকও যেতে হবে। মানে অমরও হতে হবে আবার নতুনও হতে হবে। এই কি করে সম্ভব? এই যখন ফরাসি বিপ্লবের স্লোগানকে আপনারা কিভাবে অমরত্ব দান করেছেন। আবার কবে 250 বছর আগে ফরাসিরা, রুসোর মতো দার্শনিকরা বলেছিলেন যে আমরা একই সাথে কি চাই। তাদের প্রথম স্লোগান ছিল স্বাধীনতা। স্বাধীনতা কে চায়? অন্ধ লোক কি চায়? অন্ধ কি চায়? চোখ চায়। যে দাস সে স্বাধীনতা চায়। তাতে বোঝা যাচ্ছে ফরাসি দেশের লোকেরা, ইউরোপের লোকেরা 800 বছর দাস ছিল। শুধু ইউরোপের নয়, শুধু ফ্রান্সের কথা বলছি। ফ্রান্সের রাজারা বলেছিলেন দেশটা আমাদের বাপের। ফরাসি রাজাদের স্লোগান ছিল এইটাই। আমরা খ্রিস্টীয় 8ম শতাব্দী থেকে জার্মানি থেকে এসে, যারা নাম ছিল ফ্রাঙ্কি, সেই জন্য গল দেশের নাম ফ্রান্স করে ফেললো। দেশের নামও কিন্তু বদলে যায়। হুঁশিয়ার থাকেন, বাংলাদেশের নাম বদলাতে পারে। কিন্তু বহুদিন আগে এই দেশের নাম গৌড় ছিল, এটা বেশি দিন হয় নাই বঙ্গ হয়েছে। মানে যদি ইতিহাসের পরিপ্রেক্ষিতে দেখেন, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, সমতর, হরিকেল, কত নাম ছিল, সব যোগ করে যখন বাংলাদেশ হয়েছে। এটা চিরস্থায়ী, এটা মনে করার কোনো কারণ নাই। আমার চিরস্থায়ী মানে আগামী 10 বছরের কথা বলছি না, বহুদিন। এটা সেই রাজনৈতিক বন্দোবস্ত যেটা ইংরেজরা চিরস্থায়ী বন্দোবস্ত বলেছিলেন জমি, সেটা 160 বছর টিকেছিল। তো যাক, আমাদের অমর কবিতা লেখার কথাই বলছে। ফরাসি পণ্ডিতেরা বলছেন যে 800 বছর, 1000 বছর, 800 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত ধরলে 100 বছর হয়। তারা অস্ত্রের জোরে এদেশ দখল করেছিলেন। ওরা ছিলেন ও দেশের অভিজাত সামন্ত জমিদার। তাদেরই সবচেয়ে বড়জন যিনি, তিনি হলেন রাজা। রাজাদের মধ্যে আবার রাজবংশের একজন লড়াই হতো। সেটার বিরুদ্ধে লড়াই করবার জন্য ফরাসিরা বলল কি, নতুন ফরাসি যারা বিপ্লবী, তারা বলছে এই রাজারা তো বিদেশি, এরা তো জার্মানি থেকে আসছে, এদের দাসত্ব আমরা মেনে নেব না। ওরা জমিদার, ওরা নিজেদের বলতো সমাজের ফার্স্ট অর্ডার। না না, ভুল বললাম, সেকেন্ড অর্ডার। কারণ কি, খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। এখন ধর্ম যাজকদের যে
সমিতি, যাকে চার্চ বলা হয়, তার ঘরটার নাম গির্জা, কিন্তু চার্চ শব্দটা আসছে কিন্তু সমিতি থেকে। তারা 1 নম্বর অর্ডার, আর জমিদাররা 2 নম্বর অর্ডার। আর 3 নম্বর অর্ডার কি? নতুন ব্যবসায়ী এবং নতুন যারা সমাজে কবিতা লিখতেছে তারাই। আগে রাজকবিরা ছিল, এখন পথের কবিরা বলা শুরু করলো আমাদের প্রথম চাই স্বাধীনতা, মানে আমরা দাসত্বের অবসান চাই, আমরা জার্মানদের দাসত্ব করব কেন। এটাও কিন্তু মুক্তি আন্দোলন ছিল। কিন্তু এইটা করতে গেলে গোটা জাতিকে যদি আপনার এক করতে হয়, যারা এটাকে থার্ড অর্ডার এক করতে হয়, তার মধ্যে কে বড় কে ছোট এই প্রশ্ন তোলা যাবে না। কে চেয়ারে বসে থাকবে সে পিছনে তুলে ছবি তুলবে। কালকে বাংলা একাডেমির ঘটনা নিয়ে অনেকজন দেখি ট্রল করতেছে যে আপনারা পিছনে দাঁড়াইছেন কেন আপনার ছাত্রদের সামনে। সামনে যারা বসছে তারা আমাদের ছাত্র হিসেবে বসে নাই, তারা ক্ষমতার প্রতীক হিসেবে বসেছে। মানে আপনার বাংলা একাডেমি যে মানুষকে সম্মান করতে না জানে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে করে বিদ্রোহ করবো নাকি? মানে তাদের মধ্যে আদব কায়দা যদি না থাকে আমরা কি করব? আমি তো একজনের বাড়িতে বেড়াতে গেলে যদি আপনাকে সে, ওই যে মনে আছে আপনাদের, মানে কি শিয়াল এবং ওই যে একটা সারস পাখির যে পরস্পরের আমন্ত্রণ, আপনি যদি শিয়ালকে দাঁড়াত দেন তাকে একটা সুরাহের ভিতর খাইতে দিতে পারবেন না, তাই না? অথবা যদি সারসকে দাওয়াত দেন তাকে থালার মধ্যে খাইতে দিতে পারবেন না। কালকে বাংলা একাডেমির ঘটনাটা মজার হয়েছে, যারা পুরস্কার পেয়েছে তাদেরকে পেছনে দাঁড়াইছে। এখন লোকজন আমাকে বলতেছে আপনি পুরস্কার প্রত্যাখ্যান করেন না কেন? তাহলে পুরস্কার নেওয়ার পরেই তো বেইজ্জতটা করছে, কি করি? তো যা হোক, আমি বলছি এখানেও ফরাসিরাও মনে করলো দাসত্বের অবসান করতে হবে, একটা শর্ত দরকার, সবাইকে এক করতে হবে। তখন 2 নম্বর কথা হলো সাম্য। সকলে যদি আমরা সমান না হই তাহলে আমরা কিন্তু এক হব না। এই যে 24 গুলো আন্দোলনের মূল বৈশিষ্ট্য ছিল বৈষম্য বিরোধী, এটা তো সাম্য কথাটারই একটা অনুবাদ, কিন্তু দুইটা কথা এক নয়। আমরা ইংরেজিতে একটাকে বলে আইডেন্টিটি, এ সমান এ, কিন্তু এ এবং বি যখন সমান হয় তখন ওইটাকে বলে সাম্য। আমরা যার যার পরিচয় বজায় রেখে একই সুযোগ সুবিধা পাবো, মানে একই খেতে পারবো, পড়তে পারবো। এই জন্য ফরাসিরা সাম্য স্লোগানটা নিয়েছিলেন। 3 নম্বর হলো ফরাসিরা বললে সারা জাতি এক, ভাই ভাই, এইটা বলার জন্য তারা ফ্র্যাটার্নিটি কথাটা বলেছিলেন। এখন ভাই ভাইদের সাথে বোনদেরও সম্পর্ক আছে। একদম ফরাসিরা তো একটু বলা যেতে বলে পুরুষতান্ত্রিক সমাজ, তখন জমিদার তন্ত্র, গির্জাতন্ত্র এবং পুরুষতন্ত্র, তিনটারই কিন্তু একটা বন্ধন ছিল। এটাকে তারা বলছে কি ফ্র্যাটার্নিটির মধ্যে ওইটার ছায়া রয়ে গেছে। এখন আমরা এটা অনুবাদ করেছি সুন্দর, সম্প্রীতি, ভ্রাতৃত্ব অথবা নেতৃত্ব বলার চাইতে সম্প্রীতি সুন্দর না? এই জন্য বলি কবিতা পরিষদ যদিও মৃত সংগঠন, স্লোগানটা বেশ জীবিত হয়ে উঠেছে। এই জন্য পুরনো জিনিস মাঝে মাঝে জীবিত হয়। নজরুলের কবিতা যেমন জীবিত হয়ে উঠেছে দেয়ালের মধ্যে, এখন দেখা যায়। তা আমি বলবো কবিতা মানে, সব কবিতার লক্ষ্য কি? স্লোগানে পরিণত হওয়া। কবিতা স্লোগান এটা বললে কবিরা হয়তো মারতে আসবেন, কিন্তু সব কবি শেষ পর্যন্ত জীবনে স্লোগানে পরিণত হতে চান। সবাই একটা লাইন লিখতে চায়, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এটা তো স্লোগান হয়েছে। অথবা যে সালে ভাইয়ের ছড়া, রক্ত দিয়ে পেলাম সারার মরার স্বাধীনতা, এটা তো স্লোগান হয়ে পড়েছে। এটার মধ্যে অনেক বেদনা আছে, অনেক কাহিনী আছে, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম সালার এমন স্বাধীনতা, আবার উনি কিন্তু রিপিট করছেন, কবিতার মধ্যে রিপিটিশনও আছে। এটা এক ধরনের কবিতা, মনে রাখতে হবে কবিতা নানা রকমের। আমিও এই যাত্রা আমাদের বলতে দিচ্ছি, শেষ করি। কবিতা সম্পর্কে আমার উপলব্ধি একটু ভিন্ন রকমের। আপনারা বহুবার শুনেছেন, কারণ আমার কথার ভান্ডার অল্প, এক কথাই বারবার বলি। একজন বিনয় মজুমদার বলে এক ভদ্রলোক একটা বই লিখেছিলেন পশ্চিমবঙ্গে, নাম ফিরে এসো চাকা। এখন আমাকে যারা ট্রল করে তারা একটা বই লিখেছে আমার নামে, আমি লিখি নাই, দিতে ফিরে এসো লাকা। আমি তো মজা পেয়েছি, যে বই আমি লিখিনি। লাকা বলে এক ভদ্রলোকের বই আমি বিক্রি করতাম নেহায় জীবিকার স্বার্থে। আপনারা তো ব্যবসা বাণিজ্য করেন, তাই না? এই কবিতা পরিষদের এই যে প্যান্ডেল টানছে, অনেক টাকা লাগছে না? এটা কে দিয়েছে আমি জানি না, যে দিক। তা আমিও কিছু বইপত্র লোকের কাছে যেন বিক্রয় করতে পারি লিখতাম। এই যে ফিরে এসো চাকাকে ফিরে এসো লাকা করেছে, এটাও কবিতা। হয়তো আমি এটা অপমানিত বোধ করছি, যখন ছেলেমেয়েরা কিভাবে কবিতা লিখেছে। গত স্বৈরাচারী আওয়ামী সরকারের স্লোগান ছিল কি? উন্নয়ন না গণতন্ত্র? তারা বলছে গণতন্ত্র নয়, উন্নয়ন। এটাকে তারা বিকল্পে পরিণত করেছিল। আর বলছিল শেখ হাসিনার কোনো বিকল্প নেই। ছেলেমেয়েরা জবাব দিয়েছে, বিকল্প কে? আমি, তুমি, আমরা। এই যে
আমি তুমি আমরা, এটা একটা কিন্তু নতুন কবিতা হয়ে উঠেছে। আপনার যদি সেন্স থাকে আপনি বুঝতে পারেন কবিতাটা কোথায়। এটা জবাবের মধ্যে একটা কবিতা রচিত হয়েছে, অর্থাৎ বিকল্প আছে, দেশটা কারো বাপের না, এই কথাগুলো আপনারা আলোচনা করেছেন। এর মধ্যে অর্থাৎ জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে এটা গড়ে উঠেছে কিভাবে, এটা একটা আমাদের ভাববার বিষয়। স্লোগানটা গড়ে উঠেছে গভীর রক্তপাত, হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ থেকে এই গড়ে উঠেছে, যে এইটা দেশ আমার বাপ দেশটা স্বাধীন করে দিয়েছে। এই কথা আমরা বহুবার শুনেছি না? তাহলে মানুষ দেখিয়েছে যে বিকল্প আছে, কিন্তু বিকল্পটা সত্যিকারের বিকল্প হয়ে গেলে যে আত্মত্যাগ করা দরকার সেটা আমি আবার মনে করিয়ে দিচ্ছি। 1 নম্বর সম্প্রীতি, 2 নম্বর সাম্য এবং 3 নম্বর ন্যায় বিচার। ফরাসিরা যে অর্ডারে লিখেছিলেন দেখুন, তারা লিখছিল স্বাধীনতা, সাম্য, সম্প্রীতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে আওয়ামী লীগ গোটা মাসে 3 সপ্তাহ বাংলাদেশ শাসন করেছে, 25শে মার্চ পাকিস্তানিদের আক্রমণকে তো কোনো ক্রমে অতর্কিত আক্রমণ বলা যায় না। তারা তো ঠান্ডা মাথায় পরিকল্পনা করে পাকিস্তান থেকে সেনা আনতে আনতে, অস্ত্র আনতে আনতে রেডি হয়ে, তাদের রাষ্ট্রপতি যখন এখান থেকে বিমানে উড়াল দিয়ে প্রায় করাচির কাছাকাছি পৌঁছেছে, তখন তারা রাত্রে 11টার পরে আক্রমণ শুরু করেছে। কিন্তু বাংলাদেশের নেতাদের 15 দিন লাগলো কেন স্বাধীনতার ঘোষণাপত্র দিতে? এখন একটা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে কিনা এটা তর্ক চলছে না? ঘোষণা বাংলাদেশের 15 দিন লাগছে, এখন ছাত্ররা দেখি 6 মাসও দিতে পারছে না, দুইটা ভিন্ন কারণে। কিন্তু সেই ঘোষণাপত্রে কি ছিল? আগে এনেছিল সাম্যকে। সমাজে মানুষে মানুষে বৈষম্য থাকবে না, সাম্য প্রতিষ্ঠিত হবে, এটা ছিল মানুষের প্রধান আকাঙ্ক্ষা পাকিস্তানের হাত থেকে মুক্ত হওয়ার জন্য। সেখানে প্রধান স্লোগান স্বাধীনতা ছিল না, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার হয় এমন একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব। গত 50 বছরেরও বেশি সময় ধরে সেই স্বপ্নের আমরা বাস্তবায়ন করতে পারি নাই। সমাজ যদি কিছু হয়ে থাকে, যেটাকে তারা উন্নয়ন বলছে, সেটা আসল নাম কি? বৈষম্য এবং বিভেদ। সেটা আসল নাম কি? মানুষের অবমাননা এবং অমর্যাদা। যদি কিছু হয়ে থাকে সেটা অবিচার, অত্যাচার এবং গুম এবং খুন। তাহলে তার বিরুদ্ধে মানুষ যে জেগে উঠেছে, এটা হচ্ছে বাস্তব কবিতা। আমি এই বলে শেষ করব। জীবনানন্দ দাশ সাহেব আমাদের অনেক উপকার করেছেন, অনেক ভালো ভালো কবিতা লিখেছেন, কবিতা সম্পর্কে অনেক উপদেশ দিয়েছেন, এমনকি সোহরাব হাসানকে প্রায় কিনে ফেলেছেন মানে কবি হিসাবে। জীবনানন্দ দাশ থেকে বেরোতে পারছি না আমরা এখনো। সোহরাব সহ, উনি আমাদের নেতা, তাই বলছিলাম 3য় বিশ্বের কবিতা, আমরা ওর মধ্যে আটকে আছি। উনি বলছেন যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। আমি সবিনয়ে প্রতিবাদ করি। যে মানুষই কথা বলে, যে একটি বাক্য গঠন করে, যে একটি শব্দ গঠন করে, সেই কবি। এই আন্দোলন তাই প্রমাণ করেছে। কিন্তু দেয়ালে যে লেখা হয়েছে, তাই না, তুমি কে, আমি কে, বিকল্প কে? বিকল্প আমি। এর মধ্যে কবিতা আসে কোথা থেকে? কবিতা হচ্ছে পুরনো পরিচিত কথার নব রূপায়ণ, নবনির্মাণ, নতুন দেখ। কখন মানুষ কবি হয়? যখন ইংরেজিতে একটা কথা আছে, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। মানুষ সবসময় কবিতা লেখে না। আমাদের ভাই বললেন যে কবি, তিনি যখন কবিতা লেখেন তখনও কবি, আর যখন কবিতা লেখেন না তখনও কবিতা নিয়ে ভাবেন। কিন্তু এমনকি পয়গম্বরদের কাছেও যখন ওহী নাযিল হয়, 24 ঘন্টা ওহী নাযিল হয় না। মানে যখন বিশেষ মুহূর্ত আসে, তখন আল্লাহর কাছ থেকে ফেরেশতা আসেন। ফেরেশতা 24 ঘন্টা আসেন না। কারণটা কি? কবিতাও তাই। মানে কবি এবং নবী কথার মধ্যে ছন্দের শুধু মিল নাই, তার মধ্যে অন্তরের প্রেরণারও মিল আছে। আমাদের কবিরা অতীতে অনেক কবিতা লিখেছেন, দীর্ঘ ইতিহাস আছে। এই আন্দোলনেও আমাদের কবিতা এখন এই মঞ্চ থেকে দেয়ালে চলে গিয়েছে। তা আমি মনে করি জীবনানন্দ দাশকে শ্রদ্ধা রেখেই বলবো যে সকলেই কবি। তবে হ্যাঁ, জীবনানন্দ ওইখানেই সঠিক, সকলেই কবিতা লেখাটাকে পেশা হিসেবে গ্রহণ করেন না। এই জন্য যারা মাঝে মাঝে আমাকে অপবাদ দিয়ে থাকেন, আমিও কবিতা লিখি, দুইজনে ভুল করে 2-1টা কবিতা লিখেছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা বলেন আমাদের এই বিপ্লবের কবিতা আবার কেমন দিক নেবে জানি না। খোদা হাফেজ।